গতরাতে যখন আমার নিজের ছেলে আমাকে মেরেছিল আমি কাঁদিনি। আমি শুধু ভোর হওয়ার অপেক্ষা করেছিলাম। আজ সকালে আমি চিৎকার করিনি, কোনো অভিযোগও করিনি। বরং আলমারির ভেতর থেকে সেই সাদা টেবিল ক্লথটা বের করেছিলাম, যেটা আমি শুধু ঈদ বা বিশেষ দিনে ব্যবহার করি। আমি নিজের হাতে তার জন্য গরম পরোটা বানিয়েছিলাম, ডিম ভেজেছিলাম, চায় এলাচ দিয়েছিলাম। পুরো টেবিলটা এমনভাবে সাজিয়েছিলাম যেন আজ আমাদের বাড়িতে কোনো উৎসব। কিন্তু সে জানত না, আজকের সকালে তার জন্য অপেক্ষা করছিল না কোনো নাস্তা। অপেক্ষা করছিল এমন কিছু যেটা তার পুরো জীবন বদলে দিতে পারে। সে যখন সিঁড়ি বেয়ে নিচে নামল, ঠোঁটের কোণে তাচ্ছিল্যের হাসি নিয়ে বলল, অবশেষে বুঝতে পেরেছ তাহলে? কিন্তু পরের মুহূর্তেই তার গলা শুকিয়ে গেল, হাসিটা জমে গেল ঠোঁটেই। কারণ ডাইনিং টেবিলের পাশে বসে থাকা মানুষটাকে দেখেই সে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়েছিল। আমি তখনও চুপচাপ দাঁড়িয়েছিলাম রান্নাঘরের দরজার পাশে, হাতে ধোঁয়া ওঠা চায়ের কাপ, অথচ আমার আঙুলগুলো ঠান্ডায় জমে যাওয়া মানুষের মতো কাঁপছিল। গতরাতের থাপ্পড়টা এখনও গালে জ্বলছিল। কিন্তু বিশ্বাস করুন, শরীরের ব্যথার চেয়ে অনেক বেশি কষ্ট হচ্ছিল বুকের ভেতরটা। কারণ যে হাতটা আমাকে মেরেছে, সেই হাত আমি নিজের বুকের দুধ খাইয়ে বড় করেছি। আমার ছেলের রেদ। ছোটবেলায় ছেলেটা এমন ছিল না, একদমই না। ও যখন হাঁটতে শিখেছিল, সারাক্ষণ আমার শাড়ির আঁচল ধরে থাকত। আমি স্কুলে চাকরি করতে বেরোলে দরজার সামনে দাঁড়িয়ে কাঁদত। রাতে ঘুমানোর আগে আমার গলা জড়িয়ে ধরে বলত, মা, তুমি কখনো আমাকে ছেড়ে যাবে না তো? আজ সেই ছেলেই আমার চোখের দিকে তাকিয়ে হাত তুলেছে। সবকিছু বদলাতে শুরু করেছিল আমার ডিভোর্সের পর। হৃদের বাবা সোহেল আমাদের ছেড়ে চট্টগ্রামে চলে যায়, নতুন সংসার করে। প্রথম দিকে হৃদ বাবার জন্য কাঁদত, তারপর ধীরে ধীরে কান্নাগুলো রাগে বদলে যায়। স্কুল পালানো, ভুল বন্ধুবান্ধব, রাত করে ফেরা, একটার পর একটা চাকরি ছেড়ে দেওয়া। আমি ভেবেছিলাম সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে। কিন্তু কিছু মানুষ সময়ের সাথে ভালো হয় না, বরং আরও অন্ধকার হয়ে যায়। দিদের ভেতরেও ঠিক সেটাই হচ্ছিল। যে মেয়েটাকে সে ভালোবাসত, সেই মেয়েটা একদিন তাকে ছেড়ে চলে যায়। তারপর থেকেই ও যেন বদলে গেল পুরোপুরি। নিজেকে সবসময় ভিকটিম ভাবত, মনে করত পৃথিবীর সবাই তাকে ঠকিয়েছে। আর সেই রাগটা সবচেয়ে সহজ শিকার ছিলাম আমি। কারণ আমি প্রতিবাদ করতাম না। মায়েরা অনেক সময় ভালোবাসা আর দুর্বলতার পার্থক্য ভুলে যায়। আমিও গিয়েছিলাম। ও চিৎকার করলে আমি চুপ থেকেছি, টাকা চাইলে নিজের ওষুধ না কিনে দিয়েছি। রাত করে বাড়ি ফিরলেও কিছু বলিনি, মিথ্যা বললেও বিশ্বাস করনে কা অভিনয় করেছি। কারণ আমি ভাবতাম একদিন না একদিন আমার ছেলে বদলাবে। কিন্তু গত রাত আমাকে বুঝিয়ে দিয়েছে, কিছু মানুষ বদলায় না যদি না তাদের থামানো হয়। সেদিন স্কুলের লাইব্রেরিতে প্রচণ্ড কাঁদছিল। সারাদিন দাঁড়িয়ে থাকতে থাকতে পা ফুলে গিয়েছিল। বাড়ি ফিরে মনে হচ্ছিল শরীরটা ভেঙে যাচ্ছে। আমি তখন রান্নাঘরে ভাত নামাচ্ছে। ঠিক তখনই হৃদ ঢুকল, চোখ লাল, চেহারায় অদ্ভুত এক বিরক্তি। এসে বলল, ৫,০০০ টাকা লাগবে। কেন? সে বিরক্ত হয়ে বলল, এত প্রশ্ন করো না তো। আমি অনেকক্ষণ চুপ ছিলাম। তারপর খুব শান্ত গলায় বলেছিলাম, না। শুধু একটা শব্দ, কোনো চিৎকার না, কোনো ঝগড়া না। কিন্তু সেই ছোট্ট শব্দটাই যেন তার ভেতরের পশুটাকে জাগিয়ে তুলেছিল। সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো। তারপর ঠান্ডা হাসি দিয়ে বলল, না, তুমি আমাকে না বলছ? আমি সাহস জোগাড় করে বললাম, এই সংসার আমি চালাই, আর না, আজ থেকে তোকে টাকা দেব না। মুহূর্তের মধ্যে তার মুখ বদলে গেল, চোয়াল শক্ত হয়ে গেল, চোখ দুটো ভয়ঙ্কর হয়ে উঠল। আমার সাথে এভাবে কথা বলো না। আমি জানি না সেদিন কোথা থেকে সাহস এসেছিল। আমি তাকিয়ে বলেছিলাম, এই কথাগুলো অনেক আগেই বলা উচিত ছিল। সে হঠাৎ হেসে উঠল, একটা ফাঁকা ঠান্ডা হাসি। তারপর খুব আস্তে বলল,
তুমি মনে হয় নিজের জায়গা ভুলে গেছ। পরের মুহূর্তেই থাপ্পড়টা এসে পড়ল আমার মুখে। আমি প্রস্তুত ছিলাম না। পুরো পৃথিবীটা কয়েক সেকেন্ডের জন্য ঝাপসা হয়ে গিয়েছিল। কিন্তু আমি পড়ে যাইনি, কাঁদিনিও না। আমি শুধু ওর দিকে তাকিয়েছিলাম। আর তখনই বুঝেছিলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটা আমার সন্তান হলেও এই মুহূর্তে সে আমার নিরাপত্তার জন্য বিপজ্জনক। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা ছিল এরপর। সে একটুও অনুতপ্ত ছিল না, একবারও সরি বলেনি, বরং এমনভাবে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল যেন কিছুই হয়নি। আমি রান্নাঘরে একা দাঁড়িয়েছিলাম। চুলার আগুন জ্বলছিল, ডালের হাঁড়ি ফুটছিল। আর আমার বুকের ভেতরটা ধীরে ধীরে ফাঁকা হয়ে যাচ্ছিল। সেদিন প্রথমবার আমি নিজের ঘরে নিজেকে অসহায় মনে করেছিলাম। রাত 1:20 আমি ফোনটা হাতে নিই। অনেকক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়েছিলাম, আঙুল কাঁপছিল। কারণ আমি জানতাম এই ফোনটা করার পর আর কিছু আগের মতো থাকবে না। তবুও আমি কল করেছিলাম। ওপাশ থেকে একজন শান্ত গলায় বলেছিল, হ্যালো। আমি খুব ছোট করে তাকে বলেছিলাম, আপনি কি কাল সকালে আসবেন?